জান ভুঁইয়া নিজের কথা শেষ করে আর দাঁড়ালেন না, নিজের রুমের দিকে যেতে যেতে গম্ভীর স্বরে শুধু বললেন, নাবিল আমার রুমে আয়, আর রুমে চা পাঠানোর ব্যবস্থা করো। নাবিল ভুঁইয়া একবার তাকালেন সাগরের দিকে, পরপর পা চালালেন বড় ভাইয়ের পেছনে। সাগর তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে তাকিয়ে দেখে বাবা চাচার প্রস্থান। লিপি বেগম ছলছল নয়নে তাকিয়ে আছেন ছেলের দিকে। ওনার ছেলে কোনো ভুল বলেননি। সাগর আজ পর্যন্ত যা করেছেন কিছুতেই বাবার সমর্থন বা সাহায্য পায়নি। আজ পর্যন্ত যা করেছেন সমস্তটাই নিজের উদ্যোগে। ছেলেটার দিকটা কখনো বুঝতে চেষ্টা করেননি। এমন তো না যে উনি জানেন না ছেলের মনের অভিব্যক্তি। তারপরেও কি করে পারলো নিজের ছেলের সাথে এত কঠোর হতে? কি করে পারলো এভাবে সমস্তটা নিজের ছেলের ওপরে চাপিয়ে দিতে? লিপি বেগমের অভিমান জমল নিজের স্বামীর ওপরে। রাগে ক্ষোভে আর চা করতে গেলেন না লিপি বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে মারিয়া জামান কিচেনের দিকে পা বাড়ান। আরিফ সাগরকে টেনে নিয়ে বসায় সোফাতে। শক্তপোক্ত শরীর, তার উপরে রাগে শিরশির করছে সাগরের সারা শরীর। রাগে অগ্নিরূপ ধারণ করা সাগরকে দেখলে যে কেউ নত হয়ে সত্যিটা বলতে বাধ্য হবে। সাগরের রাগ সম্পর্কে আইডিয়া আছে পরিবারের সকলের। ঘুমন্ত সিংহকে জাগ্রত করতে চায় কে? কিন্তু পরিস্থিতির কারণে সবটাই উল্টে যায়। দেখো সাগর, এখন এমন একটা মুহূর্ত আমরা কেউই কাউকে দোষারোপ করতে পারবো না। আর এসবের পিছে কে আছে সেটাও জানি না। তাই খামোখা মানুষকে সন্দেহ করা বাদ দিতে হবে। মামারা যদি উষাকে হেল্প করে থাকে তাহলে ছোট মামার চিকিৎসা সঠিকভাবেই হবে। আর যদি ওনারা হেল্প না করেন তাহলে উষার অন্তত বাইরে কেউ এমন নেই যে তাকে এই অবস্থায় সম্পূর্ণ সাপোর্ট এবং ছোট মামাকে চিকিৎসা দেবে। আমাদের যা করার দ্রুতই করতে হবে। গালিব এবার এগিয়ে এসে বসে আরিফের পাশে। তারপর চিন্তিত স্বরে বলে, কিভাবে ভাইয়া? কেউ নিখোঁজ হলে বা হারিয়ে গেলে তাকে খোঁজে পাওয়া যায়, কিন্তু কেউ যদি নিজ থেকে ইচ্ছাকৃতভাবে গা ঢাকা দেয়, তুমি তাদেরকে কিভাবে খুঁজে পাবে? আর ব্যাপারটা শুধুই আঙ্কেলের চিকিৎসার না, উষায় একা একটা মেয়ে, সারা জীবন বাইরে চলাফেরাটা তোমাদের উপরেই নির্ভর ছিল। ভালো মন্দ যে খুব ভালো বোঝে তাও না, নিজেদের সেফটিরও তো একটা ব্যাপার আছে। আঙ্কেল তো অসুস্থ, ওকে কে এই অবস্থায় সেফটি দিবে বলো? আরিফ চুপ হয়ে যায়। আসলে কেউ ইচ্ছাকৃতভাবে হারিয়ে গেলে কি তাকে ফিরে পাওয়া যায়? সাগরের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। সাগরের হাতটা নিজের আঁচলে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, ভাইয়া আমাকে ক্ষমা করো প্লিজ। আমি তোমার কথা রাখতে পারিনি। তোমার আমানত আমার কাছে সেফ ছিল না। আমি সেদিন যেখানে উপস্থিত ছিলাম, তোমার প্রতিটা অবক্ত আর্তনাদ আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। মানছি ঈশার এমন ভুল, কিন্তু সেও তো নিরুপায়। আমার থেকে অবহেলা পেয়ে এক আকাশ পরিমাণ অভিমান জড়ো হয়েছে মনে। তবে ভাইয়ার বিশ্বাস করো, আমি আর রাফি ভাই কেউ জানি না ও কোথায় আছে, কই গেছে। ও তখন এমনভাবে বলল, আমরা আসলে ভাবিনি যে এমন একটা কাজ করবে। তবে আমি সবসময় প্রতিটা পদক্ষেপে আমি তোমার পাশে আছি। আজকে থেকেই আমার ঈশাকে খোঁজা শুরু করব। ওর আর চাচ্ছুর কোনো ক্ষতি হতেই দিব না আমার। সাগর শুধু নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে দেখে চঞ্চল সাদাফকে। আরাফও এগিয়ে আসে ভাইদের দিকে। ভাইয়া, ওশিকে আমি কতটা আদর যত্নে আগলে রেখেছি সেটা এই পরিবারের প্রতিটা মানুষের জন্য প্রতিটা মানুষ জানে। আমার বোন নেই, নিজের বোনের মতো আগলে রেখেছি। সবসময় চেষ্টা করেছি ওকে তোমার ব্যাপারে পজিটিভ ধারণা দিতে। তোমার একটা ভুলের জন্য আজকে আমাদেরকে এই পরিস্থিতিতে পড়তে হয়েছে। তবে বিশ্বাস করো, তোমার সাথে আমরা ওকে খুঁজে বের করতে। সাগর শুধু মাথা তুলে একবার দেখে আরাফকে, তারপর গম্ভীর স্বরে বলে, তানহাকে জাস্ট একটা কল দে। আর সব থেকে ভালো হয় যদি তানহার ফোনে সমস্ত অ্যাক্সেস নিজের ফোনে নিয়ে নিস, তাহলে সে কখন কার সাথে কথা বলছে সবটাই তুই জানতে পারবি। উষা একবার যদি নিজের ফোন অন করে তাহলেই হবে। ওর ফোনের সমস্ত অ্যাক্সেস আমার কাছে আছে। উষা নাহিদ ভুঁইয়াকে নিয়ে নতুন ফ্ল্যাটে ফিরেছে কিছুক্ষণ হলো।
আগে থেকে গোছানো ছিল বলে কোনো হ্যাজেল পোহাতে হয়নি। ইতিমধ্যে রশিদা বেগম রান্না চুলায় বসিয়ে দিয়েছে। উষাদের নতুন বাসার হেল্পিং হ্যান্ড রাশিদা। উষা বাসা গোছানোর টুকটাক কাজগুলো সেরে নিচ্ছে। পাশের টেবিলে থাকা বাটন ফোনটা কর্কশ ধ্বনি তোলার সাথে সাথেই এক প্রকার ঝাঁপিয়ে পড়ে কল রিসিভ করলো উষা। হ্যাঁ বল প্রিয়, ওইদিকে সব ঠিকঠাক? কিসের ঠিকঠাক? ভাইরে, তুই যদি সাগর ভাইয়াকে দেখতি তাহলে বুঝতি। আর যেভাবে আমাকে ধমকে ধমকে কথা বলছিল, ভয়ে তো আমার আত্মা হাতারা ছাড়া। উষা ফিচলে হাসল। দেয়ালে ওয়াল ম্যাটে টানাতে বলল, দেখিস ভয় আবার বলে দিস না আমার কথা। না না, ছি, আমাকে তুই এমন ভাবিস? এই ব্যাডা শিক্ষা দেওয়া দরকার। কিন্তু তান্না কিছু জানে না। সে যদি কোনোভাবে কিছু টের পায় আর তোর ভাইজানকে বলে দেয়। ওকে জানাতে বলেছে কে? তোদের বাসাটা কোন দিকে? সেটা তো বলবো না প্রিয়, সরি, আপাতত তোদেরকে আমি জানাতে পারছি না। কাটুক কয়েক সপ্তাহ, বিপদ মুক্ত হই, ডিভোর্স পেপারে সাইন করি, শেষ করি, তারপর না হয় জানাবো, তোদের নিয়ে আসবো। প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলে। বন্ধুদের বিশ্বাসটাই আসল। আর উষা যদি এতদিনের বন্ধুত্বে এতটুকু ভরসা না করতে পারে, কি আর করে? উষাও বোঝে এতে করে প্রিয়তা হার্ট হবে, কিন্তু সে এখন নিজের লোকেশন জানাতে চায় না, কারণ কখন তার অ্যাগ্রেসিভ ভাইরা হামলা করে বসে আর ওরও ভয়ে তোতা পাখি নেয় সত্যিটা বলে দেয়, বলা যায় না। আচ্ছা, আঙ্কেল কেমন আছেন? ঘুমোচ্ছে। অ্যাম্বুলেন্সে ওঠানোর সময় যে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল তাই এখনো ঘুমে। ডক্টর বলেছে যত বেশি ঘুমাবে এখন তত দ্রুত রিকভার করবে। নর্মালি ঘুমের ওষুধ দেওয়ার পরেও এতক্ষণ ঘুমায় না, আজকে এতক্ষণ ঘুমোচ্ছে। দোয়া কর বেশি বেশি সব ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। তারপর বল, স্বচ্ছের সাথে কথাবার্তা হয়? প্রিয়তার মনটা মুহূর্তেই খারাপ হয়ে যায়। এমনিতেই মানুষটাকে একটা মিনিটের জন্য নিজের মাথা থেকে সরাতে পারে না, আর উষা কিনা সেটাই মনে করিয়ে দিচ্ছে। না, ওকে ব্লক করে দিয়েছি। রাখছি রে, ভালো লাগছে না। সময় মতো নোটস পাঠিয়ে দিব। আর প্লিজ তুই নিজেও সাবধানে থাকিস, ওকেও সাবধানে থাকতে বলিস। যদি একবার তোর ভাই এদের সামনে পড়ে তাহলে সমস্তটাই ঘেটে চাপে। ওকে, খেয়াল রাখবো। তুইও ভালো থাকিস। সাগর, গালিব আর নেহাল তিনজনে মিলে এই পর্যন্ত আশেপাশে 5 থেকে 6টা হসপিটাল খুঁজে নিয়েছে নাহিদ ভুঁইয়া নামে কোনো রোগী অ্যাডমিট বা ডক্টরের কাছে কনসালটেশনের জন্য এসেছে কিনা, কিন্তু আশানুরূপ ফল ওরা পায়নি। সাগর উন্মাদ প্রায়। নাহিদ ভুঁইয়া এবং তার মেয়ে দুজনেই তার পৃথিবীর কতটা জুড়ে আছে সেটা ওই বোকা মেয়েটা বুঝবে কেমন করে? রাস্তার সাইডে পার্ক করা গাড়ির ডিকির ওপরে উঠে বসে সাগর। ভগ্ন হৃদয়, এলোমেলো চুল, মুখের আদরে চাপা কষ্ট স্পষ্ট। বারবার আশেপাশে সতর্ক দৃষ্টি দিয়ে খুঁজছে কিছু একটা। গাড়ির বন্ধুর এই দশা দেখে হতাশার শ্বাস ফেলে। বলেছিলাম এত বাড়াবাড়ি করিস না, সব কিছুর একটা লিমিট আছে। নিজের মন আর আবেগ কোনোটাই কন্ট্রোল রাখতে পারিস না। সাগর খেকিয়ে ওঠে গালিবের কথায়। রাগে মাথা জ্বলছে তার। চিবিয়ে চিবিয়ে বলে, ডিভোর্সের পেপারের কথা আমার একদমই মাথায় ছিল না। আমি রেজিস্ট্রেশনের কাগজ তো নিয়েছিলাম ঠিকই, কিন্তু ডিভোর্সের জন্য যে অ্যাপ্লাই করেছিলাম সেটা ভুলে গিয়েছিলাম। গালিব হাসলো, তাচ্ছিল্য সুরে বলল, সার্বি না, তখন ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছিস কেন? পরিবারকে ভয় দেখিয়ে তার কি মিলত বা মিলছে? উষা যে তোকে সত্যিকারের অর্থেই চাই সেটা তো তুই খুব ভালো করে জানতিস। সাগর এবার কাতর স্বরে বলল, ভুল হয়ে গেছে গালিব, ভুল হয়ে গেছে। আমি শেষবার ডিভোর্সের কথা তুলতাম না, কিন্তু খামটা খুলে দেখে আর ভেতরে যখন দেখলাম ওইটা ডিভোর্সের কাগজ, আমার অন্তরাত্মা শুকিয়ে গিয়েছিল প্রায়। ভেবেছিলাম উষা বুঝি দেখেছে কাগজটা, কারণ উষা দেখলে রাগের মাথায় সাইন করতে একবারও ভাববে না। আর খামটা কে খুলেছে সেটা জানতেই খাবার টেবিলে সবার সামনে বসে ডিভোর্সের পেপার 2-1 দিনের মধ্যে আসবে বলেছিলাম। কিন্তু যখন ছোট আব্বুকে নির্বিকার থাকতে দেখলাম আর সবার সামনে এমন উত্তর করলো, তখনই বুঝেছি খামটা ছোট আব্বুই খুলে দেখেছে। কিন্তু এটা যে এত দূর গড়িয়ে যাবে ভাবিনি। আর সেই কাগজটাও আমি পুড়ে ফেলার জন্য ছোট আব্বুর কাছে দিয়েছিলাম। এখন সেটা কই আছে সেটাও জানি না। উষা যদি ছোট আব্বুর ঘরে কাগজপত্রের জন্য তালাশ করে আর বাই এনি চান্স যদি হাতে পেয়ে যায়। একদমই কথাটুকু বলে জোরে জোরে শ্বাস নিতে থাকে সাগর। আর ভাবতেও পারছে না, বলতেও পারছে না। দম নিতে কষ্ট হচ্ছে ওর। সেই সাথে রাগও কমছে না কেন বুঝতে পারছে না সাগর। নেহাল পিঠে হাত বোলাতে বোলাতে বলে,
রিল্যাক্স রিল্যাক্স, এত ওভার থিঙ্কিং আমরা না করি, নেগেটিভ ভাবনাতে না যাই। উষা সেই কাগজটা পেলে সাইন করেই যেত, আর কাগজটাও রেখে যেত। গালিব চোখে ইশারা করে কিছু একটা। গালিবের ইশারা বুঝে নেহাল বলে, চল মামার ঘরে গিয়ে দেখি কাগজটা পাই কিনা। রিল্যাক্স রিল্যাক্স, এত ওভার থিঙ্কিং আমরা না করি, নেগেটিভ ভাবনাতে না যাই। উষা সেই কাগজটা পেলে সাইন করেই যেত, আর কাগজটাও রেখে যেত। গালিব চোখে ইশারা করে কিছু একটা। গালিবের ইশারা বুঝে নেহাল বলে, চল মামার ঘরে গিয়ে দেখি কাগজটা পাই কিনা। সাগর শান্ত দৃষ্টিতে তাকালো নেহালের দিকে, অস্থির কণ্ঠে বলল, খুঁজেছি, আমি পাইনি। গালিব ভোতা মুখে বসে রইল। কি বলবে বা কি বলে সান্ত্বনা দেবে বুঝে পেল না। একদিকে মনে হচ্ছে ঠিকই করেছে উষা, অপরদিকে বন্ধুকে দেখলে বন্ধুর জন্যে খারাপ লাগছে। শুরু থেকে শেষ অবধি তো সবই জানা ওদের। গালিব সেভাবে থেকেই থমথমে ভঙ্গিতে বলল, আচ্ছা, আরবকে কল দে, জিজ্ঞাসা কর না তানহার থেকে কোনো ইনফরমেশন বের করতে পেরেছে কিনা। নেহাল গাড়িতে হেলান দিয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, কথা হয়েছে ওর সাথে, আমার লোকেশন পাঠিয়েছি আমি, আসছে হয়তো, চিন্তা করতে হবে না। আমাদের অর্ধেক কাজ আরাফ আর সাদাফ ওই করে দিবে। একে তো আরাফ উর্শিকে এমনিতেই চোখে হারায়। গালিব সন্দিগ্ধ নয়নে পরখ করল নেহালকে, তারপর গমগমে গলায় বলল, এখনো শিওর না যে তাদের ফ্যামিলি থেকে ওকে হেল্প করা হয়েছে কিনা। যদি তারা সবাই মিলে প্ল্যান মাফিক এমন কিছু করে থাকে তাহলে বসে থাক, জীবনে ওষার দেখা পাবি না। সাগর ওদের তর্কে বিতর্কে বিরক্তই হলো বুঝি। রাগের স্বরে বলল, আল্লাহর দোহাই লাগে, তোরা দুইটা একটু চুপ করবি, ভাবতে দে আমাকে। কপালের একপাশে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঘষতে ঘষতে কথাটা বলল সাগর। চিন্তায় রীতিমতো অস্থির সে। 4-5 ঘন্টা হয়ে গেছে মেয়েটা তার নজরের বাইরে, জানটা যেন বেরিয়ে আসবে তার। তাদের কথোপকথনের মধ্যেই আরো বাইক নিয়ে সেখানে এলো। ভাইকে চিন্তিত মুখশ্রীতে বসে থাকতে দেখে নিজেও অস্থির হয়ে গেল। ভেতরটা তারও পড়ছে। বড় আদরের বোন উষা, সে ভেবে পায় না এমন একটা সিদ্ধান্ত, এমন একটা কাজ কিভাবে করলো উষা। একটা বারের জন্যও কি ভাইজানের কথা মাথায় এলো না? পুরো পরিবারের কথা মাথায় এলো না? আরাফ হেলমেট বাইকে রেখে বাইক থেকে নেমে এগিয়ে গেল সাগরের দিকে। গালিব আরাফকে দেখে জোরপূর্বক হাসতো একগাল। এসো আরাফ, পজিটিভ কোনো খবর থাকলে নির্দ্বিধায় বলে ফেলো। পজিটিভ খবর আর কি ভাই, তোমাদের অবস্থা যেমন আমার অবস্থাও তেমন। কষ্ট তোমাদের থেকে আমার একটু বেশি লাগছে। সাগর ডিকি থেকে নেমে এগিয়ে এলো আরাফের সামনে, আহত দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি করে বলতো আরিফ, উষার পালিয়ে যাওয়ার পেছনে তোর হাত নেই তো? বা সাদাফ, রাফিদ? আরাফ হাসলো তাচ্ছিল্যের সে হাসি। সাগরের কাছে সেই হাসিটা ভীষণ বিষাক্ত ঠেকল। ভাইয়া, আমি তোমার সম্পর্কে অবগত। এত কিছু হয়ে যাওয়া বা জানার পরেও আমি অবশ্যই চাইব আমার বোনের একটা সুখের সংসার হোক। সংসার ভাঙুক সেটা আমি কখনোই চাইব না। নেহাল সাগরের কাঁধে হাত রাখলো। বাদ দে সাগর, এইসব করে লাভ কিছুই হবে না, ফলাফল 0। গালিবও সায় জানালো এতে, মাথা নাড়িয়ে বলল, ওকে কর, তানহার সাথে কথা হলো কি না। আরাফ সাগরের আরো একটু কাছাকাছি এসে দাঁড়িয়ে বলল, আমি তানাকে বলেছি, যতভাবে শাসানো যায় শাসিয়েছি। সে প্রতিবার বলেছে কিছু জানা নেই তার। উষা এমন কিছু জানেনি। ওকে আমি বলেছি প্রিয়তার উপরে নজর রাখতে। সাগর নিশ্চুপ। নেহাল ছোট্ট করে শ্বাস ফেলে উচ্চারণ করে, ও। দুপুর গড়িয়ে বিকেল। তানহা এই বেলায় এসে হাজির হয়েছে প্রিয়তাদের বাসায়। সাধারণত তানহা বাসা থেকে বেশি একটা বের হয় না। ওর বাবা বাহিরে যাওয়াটা তেমন পছন্দ করেন না, তবে ব্যাপারটা গুরুতর বিধায় আর না করলেন না। প্রিয়তা কিছুটা ভ্যাবাচাকাই খেয়ে যায় তানহাকে দেখে। এখন এই মুহূর্তে তানহার এই বাসায় আসার কারণটাও তার খুব ভালো করেই জানা। তবে প্রিয়তার মুখ খুললে তো চলবে না। তানহা যেমন বন্ধু, উষাও তো তার বন্ধুই। সে কারোর সাথে অন্তত গাদ্দারি করতে পারবে না। সেই সাথে প্রিয়তা খুব করে চায় সাগরের একটা শিক্ষা হোক, উষা আর ভুইয়া বাড়িতে না ফেরুক।
আজকে চাঁদ কোন দিকে দিয়ে উঠলো যে তুই আমার বাড়িতে, তাও অসময়ে? তানহা বিরক্তই হলো। সব সময়ে করা লেম মজাটা সে আজ হজম করতে পারল না। দেখ, ঢং করিস না। আমার বিশ্বাস উষার সাথে তোর যোগাযোগ আছে। উষা কখনোই এমন একটা কাজ একা করবে না। তুই হেল্প করেছিস, আর তোরা দুজনেই আমার থেকে লুকাচ্ছিস, কারণ আমি যদি ও বাড়ির কাউকে বলে দেই সেই ভয়ে। প্রিয়তা অপ্রস্তুত হয়ে পড়ল। তানহা যা বলছে তার সম্পূর্ণটাই সত্য, কিন্তু সে কি করবে? তার হাত পা বাঁধা। বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি করতে পারবে না সে। প্রিয়তা ফাঁকা ঢোকেরে এলোমেলো দৃষ্টি ফেলতে শুরু করলো, তারপর অপ্রস্তুত ভঙ্গিতে হাসার চেষ্টা করলো খানিকটা। তোর মাথাটা পুরাই গেছে তার না? এমন লেম কথাবার্তা কি করে বলতে পারিস? আরাব ভাই কি আজকে একটু বেশি ডোজ দিয়ে দিল নাকি? প্রিয়তা কথা বলল স্বাভাবিক ভঙ্গিতেই, কিন্তু শেষে চোখ টিপে আর এমন একটা কথা বলে বুঝিয়েই দিল ডাবল মিনিং। তানহার রাগ হতে লাগলো। সব জিনিস নিয়ে ফাজলামো ভালো লাগে না প্রিয়। জানিস তো উনি উশিকে চোখে হারায়। ওদের পরিবারের সবাই অবস্থায় শোচনীয়, সেই সাথে আঙ্কেল নিজেও অসুস্থ। একা একটা মেয়ে কিভাবে কি করবে বুঝতে পারছিস তুই? এখন রাগের মাথায় চলে গেল। আঙ্কেলের যদি কিছু হয়ে যায়, উশির সাথে বাচ্চামো করলে কি চলবে বল? প্রিয়তা নিজের চোখে মুখে কিছুটা অসহায়ত্বের ভাব ফুটিয়ে তুলতে চায়। চোখে মুখের এক্সপ্রেশন এমন দেখে মনে হচ্ছে এই কেঁদে দিবে দিবে ভাব। তান্নাও তীক্ষ্ণ চোখে দেখতে থাকলো প্রিয়তাকে। প্রিয়তা অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল তানহার দিকে। চোখে মুখে চিন্তা, ভয়, অসহায়ত্ব নিষ্পাপ ভাব ফুটিয়ে বলল, তুই যাই বলিস তার না, ভিতরে ভিতরে আমি নিজেও এই বিষয়ে শঙ্কায় আছি। উষা এই মুহূর্তে এমন একটা কাজ করলো, বাই এনি চান্স আঙ্কেলের কিছু হয়ে গেলে পারবে ও নিজেকে ক্ষমা করতে? পারবে তার চাচা ভাইদের সামনে মুখ দেখাতে? আর তুই গাধে আমাকে সন্দেহ করছিস? আমি কি ভালো মন্দ বুঝি না? উষা এমন করতে পারে চাইলে কি আমি সাপোর্ট করতাম কখনো? এই পর্যায়ে তানহা কিছুটা মিলিয়ে গেল। প্রিয়তার একদম গা ঘেঁষে বসে পড়ল। নিজের বান্ধবীকে এক সাইড থেকে জড়িয়েও ধরল। প্রিয়তার উপরে আপাতত সন্দেহ আর হচ্ছে না। প্রিয়তা বুঝদার মেয়ে, সে কখনো উষাকে এমন ব্যাপারে হেল্প করবে না। তানহা অনেকটা ভাবুক হয়েই বলল, আসলেই তুই সাহায্য করিসনি? তাহলে একা মেয়েটা কই আছে, কি করছে, কোথায় ফ্ল্যাট কিনলো, কিছুই বুঝতে পারছি না। আমি শুধু এতটুকু চাই, যেখানেই থাকুক সহি সালামতে থাকুক, আল্লাহ তাআলা হেফাজতে রাখুক দুজনকে। প্রিয়তা তানহার সাথে গলা মেলালো, কাতর স্বরে বলল, আল্লাহ রক্ষা করুক দুজন, আঙ্কেলকে জলদি সুস্থ করে দিই। কথা শেষ করে তানহাকে চোরা চোখে একবার পরখ করে নেয় প্রিয়তা। যাক, ইমোশনাল ব্ল্যাকমেল কিছুটা কাজে দিয়েছে। তানহা প্রিয়তা দুজনেই কথা শেষ করেই নিশ্চুপ বসে রইল। তবে তানহা সুযোগ খুঁজছে প্রিয়তার ফোন চেক দেওয়ার জন্য। আর বারবার বলে দিয়েছে ফোনটা চেক করতে, কল লিস্ট চেক করতে। তানহা কিছু একটা ভাবল। ভাবনাটা মাথায় আসতেই বিছানার ওপর থেকে প্রিয়তার ফোনটা আলগোছে নিজের হাতে নিয়ে নিল তানহা। প্রিয়তাও দেখলো সেটা, তবে সন্দেহ করল না, কারণ তাদের ফোনের পাসওয়ার্ড তিনজনের কাছে আছে। নির্দ্বিধায় ফোন ধরতে পারে ওরা, তাই আর ঘাটল না প্রিয়তা। তানহা চোখ মুখ কুঁচকে বলল, তোর কি আসলেই স্বচ্ছর সাথে কথা হয় না? সত্যি সত্যিই ব্লক করেছিস? আমার কেন জানি বিশ্বাস হয় না। প্রিয়তা বিরক্ত হলো, কেন তাকে এই কথা মনে করিয়ে দিতে হবে বারবার। রাগী স্বরে বলল, তুই নিজেকে দেখে নে না। বলেই রুম থেকে বের হয়ে গেল তানহার জন্য নাস্তা আনতে যাবে কিচেনে। তানহা যেন এই সুযোগটাই খুঁজছিল। জলদি আগে কল লিস্ট চেক করলো, তারপর ফোন মেসেজ অপশন, কিন্তু আশ্চর্যের ব্যাপার কোথাও কিছু নেই। উষার সাথেও লাস্ট কথা গতকাল, আর আননোন কোনো নাম্বারও নেই। তানহা এবার পুরোপুরি বিশ্বাস করলো এসবে প্রিয়তার হাত নেই। তানহা হতাশ শ্বাস ফেলে ঢুকলো মেসেঞ্জারে। একটু স্ক্রল করে নিচে এসেই ঢুকলো স্বচ্ছের ইনবক্সে। আসলেই ব্লক। তানহা আশ্চর্য হলো, মেয়েটা কি পারবে ওকে ভুলতে? ছেলেটা এমন কেন? এত বাজেভাবে কি করে ঠকালো প্রিয়তাকে? তানহা এবার এক এক করে দুজনের চ্যাট পড়তে লাগলো। যদিও এটা ব্যাড ম্যানার্স, বাট ওদের বন্ধুত্বে এত সিকিউরিটি নাই। প্রিয়তা খাবারের ট্রেটা টেবিলে রেখে তানহার পাশে শুয়ে পড়ল। কি দেখছিস? তোদের টেক্সট। প্রিয়তা হাসল, তাচ্ছিল্যের সে হাসি।
প্রিয়তা তানহা দুজনের চোখই ফোনে আটকে এক এক করে মেসেজ পড়ছে। একটা মেসেজ পড়ে তানহা বলতে লাগলো, এ কি, তুই নিজেকে চন্দ্রমুখী বানিয়ে দিলি? মানে শেম অন ইউ প্রিয়, একটা ছেলের কাছে নিজেকে চন্দ্রমুখী বানাবি তাই বলে? প্রিয়তা চুপ রইল, মুখের আদর গম্ভীর, কোনো গভীর ভাবনায় নিমগ্ন। যেমন অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও প্রিয়তার থেকে উত্তর না পেয়ে তানহা ফোন থেকে চোখ সরালো। প্রিয়তার মাথায় গাঁটটা মেরে বলল, এই শালি কি এত ভাবছিস? উত্তর দিচ্ছিস না কেন? প্রিয়তার চোখ মুখ হঠাৎই উজ্জ্বল হয়ে উঠল। এক ঝটকায় শোয়া থেকে উঠে গেল, তানহার সামনে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলতে লাগলো, হিসাব মিলাচ্ছিস তান্না? হিসাব? তানহা ভ্রু কুঁচকালো, বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়তার দিকে। অবশেষে হাবলার ন্যায় বলল, কিসের হিসাব? কি বলছিস? প্রিয়তার হাব ভাব বড়ই অস্থির হয়ে গেল, কেমন শ্বাসের উপরে শ্বাস নিচ্ছে, মুখ চোখ আতঙ্কিত। সেদিন গালিব ছেলেটা কি বলেছিল মনে আছে তোর? ওই যে শপিং মলে? তানহা ভ্রু কুচকায়। সাগর ভাইয়ার বন্ধু গালিব? হ্যাঁ, উষার জন্মদিনের আগের দিন তো দেখা হয়েছিল শপিং মলে, কিন্তু কি বলেছিল? কিসের কথা বলছে প্রিয়তা? তানহা বিস্ময় নিয়েই জিজ্ঞেস করল, কিসের কথা বলছিস? খুলে বল, আমি কিছুই বুঝতে পারছি না তোর কথার আগামাথা। প্রিয়তাকে হতাশ হতে দেখা গেল, নেতিয়ে যাওয়ার মতো করে বসে পড়ো বিছানায়। চাপা স্বরে বলল, সেদিন আমাকে বলেছে আমাকে দেখতে নাকি দেবদাসের চন্দ্রমুখীর মতো লাগছে, আবার দেবদাসও লাগছে। তানহার বিরক্তিতে চোখ মুখ কুচকে আসে। কি বলছে ছাতার মাথা কিছুই মাথায় ঢুকছে না। হ্যাঁ, গালিব ভাইয়া বলেছিল এসব, তো কি হয়েছে এতে? তানহা সেভাবে নাক মুখ কুচকেই বলল, কি বাল বলছিস, একটু খুলে বলবি? আমি কিছুই বুঝতে পারছি না। তুই তো গালিব ভাইয়াকে দেখতেই পারিস না, দেখলেই তো তোর হাত নিষ্পিস করে। প্রিয়তারও এবার রাগ উঠল। এত বোকা বান্ধবী প্রিয়তার কপালে কি করে জুটল? একটা হিন্ট দিলেও কিছু বোঝে না। প্রিয়তার রাগে তানহার মাথায় শক্ত এক গাঁটটা মেরে বলে, শালি, আমি সচক্ষে বলতাম যে আমার এমন মনে হয় আমি আপনার লাইফে চন্দ্রমুখী হয়ে আছি। আপনি আপনার এক্সের জন্য দেবদাস, আপনার এক্স পারো আর আমি চন্দ্রমুখী। এতক্ষণে যেন তানহার টনক নড়ল। সত্যিই তো, সে নিজেও তো দেখলো এই টেক্সট, কিন্তু গালিব কি করে জানলো? তানহা এবার কিছুটা উত্তেজিত হয়েই বলে, তাহলে গালিব ভাইয়া এটা কি করে জানলো? উনি তোকে সেই দিন এ কথা বলল কেন? প্রিয়তা নিজের মাথা চেপে ধরে, আমি জানি না তান্না, কিচ্ছু জানি না। আমি যা ভাবছি যদি সত্যি তেমন কিছু হয়, বিশ্বাস কর ওই ব্যাটার মাথা আমি ফুটো করেই ছাড়বো। এই কথা আমি স্বচ্ছ ছাড়া কাউকে বলিনি। গালিব কি করে জানলো? তানহা চিন্তায় মগ্ন। সেদিন উষা বলেছিল গালিবের এক্স আছে কিন্তু বর্তমান গার্লফ্রেন্ড নেই। তবে এই বলে অস্থির প্রিয়তাকে আর চিন্তায় মগ্ন করতে চাইল না তানহা। এই কথা বললে হয়তো একটু বেশি চিন্তিত হয়ে যাবে। প্রিয়তা মাথা তুলে চায় তানহার দিকে, অস্থির ভঙ্গিতে বলে, এই গালিবের সাথে আমার দেখা করতে হবে। তুই আমাকে ওর নাম্বার এনে দিবি, যে করে হোক এই জটলা ভাঙতে হবে আমাকে। নাহিদ ভুঁইয়ার ঘুম ভেঙেছে। প্রথমত নতুন জায়গা দেখে অবাক হন তিনি, কিন্তু মেয়েকে দেখে শান্তি পান। মুখ ফুটে বলতেও পারছেন না কিছু, উন্নতি তো একটু হয়েছেই, কিন্তু কথা বলার শক্তি এখনো পেলেন না। উষা সুপের বাটি হাতে রুমে ঢোকে। বাবাকে বেডের সাথে হেলান দিয়ে বসে থাকতে দেখে মুচকি হেসে এগিয়ে যায় সে। সুপের বাটি বেডসাইড টেবিলের ওপর রাখতে রাখতে বলে, এখন ভালো লাগছে আব্বু? নতুন পরিবেশে কেমন লাগছে তোমার? নাহিদ ভুঁইয়া ভ্রু কুচকালেন, সেই সাথে আশ্চর্যও হলেন। নতুন পরিবেশ মানে? তিনি নিজের বড় ভাইয়ের থেকে যতদূর জেনেছেন ওনাকে হসপিটালে রেখেই চিকিৎসা করা হবে, তবে নতুন পরিবেশ কেন? উষার কথার প্রতি উত্তরে নাহিদ ভুঁইয়া অবুঝ বাচ্চাদের মতো গুঙিয়ে কিছু বলতে চাইলেন, কিন্তু এমনভাবে কথা বললে সেই কথা বোঝার ক্ষমতা কারোরই নেই। উষা দীর্ঘশ্বাস ফেলে বলে, কি জানতে চাইছো আব্বু? আমাকে খাবার দিতে বলছো? খিদে পেয়েছে? নাহিদ ভুঁইয়া মাথা দুদিকে নাড়িয়ে বোঝালেন এসব কিছুই না। উষাও ধৈর্য নিয়ে বলল, তাহলে কি জানতে চাচ্ছ? কোথায় আছি আমরা? নাহিদ ভুঁইয়ার চোখ মুখ খুশি খুশি হয়ে গেল। বাঁকা ঠোঁটটা একটু প্রসারিত করে হাসার চেষ্টাও করলেন। বারবার বাচ্চাদের ন্যায় মাথা দুলিয়ে বোঝালেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানতে চাই, বলো কোথায় আছি। উষা হাসল কিছুটা নিষ্প্রাণ সে হাসি।
এই কিছুদিনের ধকরে মেয়েটা কেমন শুকিয়ে গেছে, দেখতে কেমন রোগা রোগা লাগে। আবু, এটা আমাদের ওই ফ্ল্যাটটা যেটা আমি আর তুমি মিলে কিনেছিলাম সবার থেকে লুকিয়ে। নাহিদ ভুঁইয়া বিস্ফোরিত নয়নে তাকালেন মেয়ের দিকে, মুখ নাড়িয়ে বলতেও চাইলেন কিছু, কিন্তু উষা থামিয়ে দিল। শোনো আব্বু, সাগর ভাইকে ছাড়তে আমার কোনো অসুবিধে নেই, সময় মতো আমি গিয়ে সাইন করে আসবো, কিন্তু আমরা আর ওই বাড়ি ফিরছি না। সব আমাদের প্ল্যান মাফিকই হচ্ছে, তুমি যেমনটা চেয়েছিলে তেমনটাই। নাহিদ ভুঁইয়া অশান্ত হয়ে গেলেন মুহূর্তেই। আ আ আ বলে কিছু বলছিল উষাকে, কিন্তু উষা কিছুই বুঝতে পারছে না। নাহিদ ভুঁইয়া এবার নিজের ডান হাতে তর্জনী আঙুল নাড়িয়ে নাড়িয়ে ইশারা করতে লাগলেন। উষা বুঝল না, বিরক্ত হয়ে বলল, পরে কথা বলে এখন খেয়ে নাও। বলেই খাবার বাটি বাবার মুখের সামনে ধরল। নাহিদ ভুঁইয়া মুখ ঝামটা মেরে সরিয়ে নিলেন, রাগে দুঃখে চোখের জল ছেড়ে দিলেন। মেয়ের দিকে তাকিয়ে আবারও গুঙিয়ে গুঙিয়ে বলছেন কিছু। উষা আহত হয়, এভাবে মুখ সরিয়ে নিচ্ছে কেন তার বাবা? আবার চোখেও জল। উষা বাবার চোখের জল মুছে দিতে দিতে বলল, কেঁদো না আপু, আমরা তো এখন থেকে এখানেই থাকবো, তোমার চিকিৎসাও হবে ঠিকঠাক, বাসায়ই হবে। এসব নিয়ে ভেবো না তুমি, তুমি শুধু ভাবো কি করে সুস্থ হবে। আমার তো তুমি ছাড়া আর কেউ নেই, তোমায় হারালে আমি যে অচল হয়ে যাব বাবা। কেঁদো না আপু, আমরা তো এখন থেকে এখানেই থাকবো, তোমার চিকিৎসাও হবে ঠিকঠাক, বাসায়ই হবে। এসব নিয়ে ভেবো না তুমি, তুমি শুধু ভাবো কি করে সুস্থ হবে। আমার তো তুমি ছাড়া আর কেউ নেই, তোমায় হারালে আমি যে অচল হয়ে যাব বাবা। নাহিদ ভুঁইয়া যদি কথা বলতে পারতেন তাহলে হয়তো ওনার মনের অভিব্যক্তি বুঝতে পারত উষা। কথা বলতে পারার ক্ষমতা হারিয়ে ফেলার বিষাক্ত অনুভূতি হচ্ছে নাহিদ ভুঁইয়ার। আজকে যদি কথা বলার একটু শক্তি থাকতো, আধো আধো বুড়িতেই মনের ভাব বোঝাতে পারত, তাহলে উষাকে এরকম কাজ করা থেকে বাধা দিতে পারত। নাহিদ ভুঁইয়া নিশ্চুপ রইলেন, তাকালেনও না মেয়ের দিকে। মেয়ে যদি বাবার ভালোই চাইতো তাহলে পরিবার থেকে এভাবে আমাকে আলাদা করতে পারত। পরিবারের প্রত্যেকটা মানুষের সহায়তায় আমি অনেকটাই সুস্থ হয়ে যেতাম। এমন অবস্থাতে পরিবারের সাপোর্ট সবচেয়ে বেশি প্রয়োজন, এটা কি বোকা মেয়েটা বুঝতে পারছে? উষা হতাশ শ্বাস ফেলল। বাবার মুখের এমন এক্সপ্রেশন তাকে ভাবিয়ে তুলছে। সে কি কোনো ভুল করে ফেলল? পরপরই উষার বিবেক বলে, একদম না, তুই একদম ঠিক করেছিস। বিয়ে মানিনি বা মানবেন না ওটা আলাদা একটা ব্যাপার ছিল, কিন্তু হুটহাট করে আসা, নিজেকে ডেসপারেট প্রমাণ করা, এইসব তো নাটকই ছিল। নাটক না হলে সেদিন সাগর ভাই কি করে আবারও ডিভোর্সের কথা তুলতে পারলেন? এত কিছু হয়ে যাওয়ার পরেও এটা কি তোর কাম্য ছিল? উষা মাথা নিচু করে বসে রইল। বিবেকের কথা শুনে চোখ দুটো জ্বালা করে উঠল তার। ভাবল, আমার কোনো কিছু তো নাটক ছিল না, তাহলে আমি কি ঠিক করছি এখন? সাগর ভাইয়ের সবকিছুই তো নাটকই ছিল, তবে আমার ক্ষেত্রে কি সব সত্যি ছিল? পরপর উষার বিবেক বলল, না, আমি কখনোই সাগর ভাইয়ের মতো নাটক করতে পারতাম না। সাগর ভাইয়ের প্রতি আমার টানটা কখনোই ছিল না মুখোশের মতো। সবকিছু পেছনে ফেলে, নিজের আত্মসম্মান ফেলে আমি বারবার কাছে গিয়েছিলাম ভালোবাসার টানে। তাহলে তাহলে কি সত্যি আমি ভুল করেছিলাম? ভুল মানুষকে বিশ্বাস করে, ভুল সময়কে আঁকড়ে ধরে? উষার মনে হলো হয়তো তার ভালোবাসা ভুল ছিল না, বরং ভালোবাসার প্রকাশটাই ভুল ছিল। আমি তো চেয়েছিলাম সাগর ভাই নিজে বুঝুক আমি এখনো আগের মতোই তাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসা কি কখনো প্রমাণ করতে হয়? উষা ভাবল, হয়তো আমার চুপ থাকাটাই উচিত ছিল। হয়তো আমার এখন বোঝা উচিত ভালোবাসা আর আত্মসম্মান কখনোই একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়। তবে যখন এক পক্ষ এই ভালোবাসাকে বারবার অপমান করে, তখন নিজের সম্মানটাই আগে ভাবা উচিত। আমি কোনো ভুল করিনি, এই অপমান লাঞ্ছনা নেওয়া যাচ্ছে না। নাহিদ ভুঁইয়ার কাতর স্বরে উষা নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। বাবাকে উত্তেজিত হতে দেখে চিন্তায় ভেতরটা অসাড় হয়ে আসে উষার। কি হয়েছে আম্মু, এমন কেন করছো? দেখো কত বেলা হয়ে গেছে, এখনো নিজের মেডিসিন নাওনি, এমন তো হবেই। উঠে বসো, আমার সাথে খেয়ে নাও তাড়াতাড়ি। নাহিদ ভুঁইয়া খেলেন না, উল্টো জিদ দেখালেন নিজের মেয়ের সাথে। শেষমেশ উষা একা না পেরে কল লাগায় কাউকে। বিকেল গড়িয়ে রাত হয়েছে সেই কখন। ভুঁইয়া বাড়ির প্রতিটি মানুষ চিন্তিত, দ্বিধাগ্রস্ত। সাগর বাড়িতে নেই, তন্ন তন্ন হয়ে খুঁজছে সারা শহর। যেসব মানুষ আর জায়গা তার সন্দেহ লিস্টে ছিল সেসব জায়গায় চেক করা শেষ। উষাবিহীন ওই ঘরে তার মন কখনোই টিকবে না। মেয়েটাকে এক নজর দেখে হলেও মনের তৃপ্তি সে মেটাতে পেরেছে।
ভঙ্গুর হৃদয় নিয়েই সে বাসায় ফিরল। রাত তখন 11:30 কি প্রায় 12টা। সকলেই ড্রয়িং রুমে উপস্থিত ছিল। সাগর সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে সকলকে উপস্থিত থাকতে দেখেও নির্লিপ্ত ভঙ্গিতে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। সিজন ভূঁইয়া ছেলের অপেক্ষাতেই ছিলেন, কিন্তু উপস্থিত সকলকে এভাবে উপেক্ষা করাটা ঠিক পছন্দ হলো না ওনার। রাশভারী কণ্ঠে পিছু ডাকলেন,